আটলান্টিকের বুকে একগুচ্ছ দ্বীপের নাম হলো কেপ ভার্দে। হয়তো ওয়ার্ল্ড ম্যাপে আমরা কখনো নামই শুনি দেশটার বা কখনো খুঁজেও দেখিনি, কিন্তু এখন তারা ইতিহাসের পাতায়। অ্যাজ অফ নাও আই এম রেকর্ডিং দিস ভিডিও, আইসল্যান্ডের পরে সবথেকে কম জনসংখ্যাওয়ালা দেশ হিসাবে কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে। এই কেপ ভার্দের আরেক নাম হলো ব্লু শার্কস। আজ আমরা শুধু তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন জানি না, তাদের ইতিহাসটা নিয়েও কিছুটা আলোচনা করব, কারণ তাদের ইতিহাসটা জানা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ফ্যানদের জন্য এটা অত্যন্ত জরুরি। 1407 খ্রিস্টাব্দে পর্তুগিজ ব্যবসায়ীরা আসে এই উপদ্বীপে, আর এই দ্বীপ ছিল আটলান্টিক মহাসাগরের একদম মধ্যমণি, যা দাসত্ব এবং ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেডের জন্য একদম অনুকূল ছিল। এইভাবেই এই দ্বীপের উৎপত্তি বলা যেতে পারে। খুবই ডার্ক হিস্ট্রি ছিল এই দ্বীপের। তারপর 19 সেঞ্চুরিতে যখন স্লেভ ট্রেড শেষ হয়, তখন কেপ ভার্দের যে জনসংখ্যা ছিল বা বাসিন্দা ছিল, তারা বিভিন্ন দেশ যেরকম ব্রাজিল, স্পেন, পোর্তো কলম্বিয়া এইসব জায়গায় ছড়িয়ে পড়তে থাকে। কারণ সেই সময় কেপ ভার্দের অবস্থা ছিল অত্যাধিক খারাপ, মানে অত্যাধিক খারাপ বলতে একদম জঘন্যতম। না ছিল কোনো ব্যবসা, না ছিল মানে সবে উন্নত হওয়ার চেষ্টা করছিল, মানে কিছুই ছিল না তখন, তাই জন্য তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে। 19 সেঞ্চুরিতে হয়তো কেপ ভার্দেতে দাসত্ব প্রথা বা স্লেভ ট্রেড শেষ হয়ে গেছিলো, কিন্তু তাও এই দেশটি তখনও পর্তুগিজদের অধীনে ছিল। 1975 অনেক প্রচেষ্টার পরে ফাইনালি তারা পর্তুগালের কাছ থেকে নিজেদের স্বাধীনতা লাভ করে। প্রায় অলমোস্ট তাদের 25 বছর লেগে গেছিলো, মানে 1975 থেকে 25 বছর, 2000 সাল অবধি তাদের প্রায় লেগে গেছিলো নিজেদের দেশকে নর্মালাইজ করতে, যেখানে অ্যাটলিস্ট তারা নিজেদের মধ্যে জীবনযাপন করতে পারে বা নিজেদের বসবাসের যোগ্য করে তুলতে পারে। তারপরে আস্তে আস্তে 2000-এর পর থেকে তারা ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার গড়তে শুরু করে, ফুটবলের দিকে তারা খেয়াল রাখতে শুরু করে, কারণ তারা কিন্তু তারা পুরো স্লেভ ছিল, মানে তাদেরকে বিভিন্ন দেশে পাচার করে দেওয়া হতো, বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করা হতো। ফুটবলের তখন নামগন্ধ শোনারই কোনো ব্যাপার নেই না। তাও 2000 পরের থেকেও তাদের সিচুয়েশন এমন খুব একটা ভালো ছিল না, কারণ তাদের প্রপারলি কোনো স্টেডিয়াম ছিল না। 2000 সাল হওয়ার পরেও তাদের কোনো নিজেদের না ছিল স্টেডিয়াম, না ছিল ঘাসের পিচ, মানে এমনটা অবস্থা ছিল। ভাবো তুমি কেপ ভার্দেতে গেলে ট্রেনিং করতে বা কেপ ভার্দেতে তুমি ফুটবল খেলছো, সেখানে নর্মাল মাটির উপর, মানে যেরকম মাটি হয় সেরকম তার উপরেই ফুটবল খেলছো, কোনো না প্রপার মাঠ আছে না ঘাস আছে, মানে ইঞ্জুরি হওয়ার চান্স অনেকটাই বেশি, নিজেদেরকে চোট পাওয়ার চান্স অনেকটাই বেশি। 2001 সালে কেপ ভার্দের র্যাঙ্ক ছিল 182। এইভাবে অনুকূল পরিবেশের প্র্যাকটিস করতে করতে নিজেদেরকে করতে করতে প্রায় 10 বছর কেটে যায়। 2011 সালে ফিফা তাদের $10 মিলিয়ন ফান্ড করে। ফিফা $10 মিলিয়ন এরকম বিভিন্ন গরিব দেশদের দিয়ে থাকে, কারণ তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার জন্য টাকা দিয়েই থাকে, যে তোমরা প্র্যাকটিস করো, তোমরা এগিয়ে চলো, তাহলে তাদের ফুটবলেরও নাম বাড়বে আর ফিফারও নাম বাড়বে। আর ঠিক এই সময় এখানে এন্ট্রি মারে আলেকজান্ডার এলাহিনি। এই লোকটা কেপ ভার্দের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লোক। ইনি সেই সময় রীতিমতো সবার বাড়ি বাড়ি গিয়ে রিকোয়েস্ট করেছিল যে তোমরা আমাদের জন্য খেলো, মানে যারা প্লেয়ার আর কি, যাদের মধ্যে খেলার ক্ষমতা আছে, যে তোমরা আমাদের জন্য খেলো, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করো, আমাদের দেশকে তোমরা এগিয়ে নিয়ে চলো। মানে রীতিমতো সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে রিকোয়েস্ট করা হয়েছিল সেই সময়। আর এমনকি এর সাথে সাথে 1975 সালে যখন স্লেভ ট্রেড থেকে ছাড়া পায় কেপ ভার্দে, তখন যারা বিদেশে চলে গিয়েছিল বা বসবাসের জন্য বিদেশে পড়াশোনা করতো বা বিদেশে থাকার জন্য অনুকূল পরিবেশের জন্য বিদেশে চলে গিয়েছিল, ইনি তাদেরকেও রিকোয়েস্ট করে যে আপনারা আসুন, আমাদের দেশে খেলুন, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করুক, এতে আপনাদেরও নাম বাড়বে, আমাদের দেশেরও নাম বাড়বে। আর তিনি শুধু ফান্ড পাওয়ার 2011 সাল অবধি নয়, এই প্রসেসটা ফান্ড পাওয়ার 10 বছর আগে, মানে 2001 সালে যখন অনুকূল পরিবেশ ছিল না, 2003-4 থেকে তিনি স্টার্ট করে দিয়েছিল যে কিভাবে নিজের দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর ফিফার ফান্ডিংয়ের পরে তারা কিছু লোকাল টুর্নামেন্ট চালু করে, যেমন অ্যামিকার কাবরালা কাপ, যারা তাদের প্রতিবেশী ওয়েস্ট আফ্রিকান নেশন যেমন সেনেগাল, টোগো, মরিশিয়ানা, গাম্বিয়া এরকম শক্তিশালী দেশগুলোকে ইনভাইট করে, এবং তাদের প্রস্তাব দেয় যে এরমভাবে কম্পিটিটিভ টুর্নামেন্ট খেললে আমরাও এক্সপোজার পাবো আর আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে। আর এইসব কঠিন প্রতিপক্ষদের সাথে খেলার ফলাফল তারা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। 2013 সালে তারা প্রথমবার আফ্রিকান কাপ অফ নেশন, মানে যাকে আমরা অ্যাফকনও বলে থাকি, তার জন্য তারা প্রথমবারের জন্য কোয়ালিফাই করে। আর শুধু যাদাভাবে কোয়ালিফাই করে না, তারা ক্যামেরুনের মধ্যে হেভিওয়েটকেই হারায় এই টুর্নামেন্টে কোয়ালিফাইয়ের জন্য। আর 2014 ওয়ার্ল্ড কাপও তারা প্রায় কোয়ালিফাই করে গিয়েছিল, একমাত্র লাস্ট ম্যাচে গিয়ে তাদের হার্ট ব্রেক সহ্য করতে হয়। 2014 ওয়ার্ল্ড কাপও না হলে তারা খেলতো। এরপর স্বাভাবিকভাবে তাদের একটু ডাউনফল আসে, তারা পরপর 2 বছর আফ্রিকান কাপ অফ নেশন মানে অ্যাফকনের জন্য কোয়ালিফাই করতে পারে না। কিন্তু ওই যে বলে না, ট্রাস্ট দ্য প্রসেস, তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে কখনোই পিছপা হয়নি। হয়তো তারা 2বার আফকন কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু তারা এইভাবে হাল ছেড়ে দেয়নি যে কী হবে বিল্ড করে, কী হবে এত পয়সা ঢেলে। তারা তাদের প্রসেসকে বিল্ড করেছিল, তারা তাদের প্রসেসকে ভরসা করেছিল, এবং তার ফলাফলও তারা পায়। এর মাঝে ফিফা আবার $1 বিলিয়ন পুরো আফ্রিকাকে ডোনেট করে, যে আফ্রিকার পুরো দেশগুলোর মধ্যে $1 বিলিয়ন ফিফা ভাগ করে দেয়। আর সেই $1 বিলিয়ন মধ্যে $10 মিলিয়ন পেয়েছিল তখনকার সময় কেপ ভার্দে। এর প্রভাব পুরোপুরিভাবে 2023-এর অ্যাফকনে দেখা যায়, যাতে তারা তো ওয়ান সাইডেড কোয়ালিফাই করেছিল, তার সাথে একটা কঠিন লড়াইও দিয়েছিল সেই সিজনে। তারপর আসে সেই অতি আকাঙ্ক্ষিত 2026 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স। তাদের গ্রুপটাকে বলা হচ্ছিল গ্রুপ অফ ডেথ, তার কারণ হচ্ছে তাদের সেই সময় গ্রুপে ছিল ক্যামেরুন, লিবিয়া, মরিশিয়াস, অ্যাঙ্গোলা আর এস্তাইনি। স্টার্টিংয়ে পরপর 4 ম্যাচ, তাদের পয়েন্ট ছিল মাত্র 3। সবাই হয়েছিল হয়তো গ্রুপের তলানিতে তারা ফিনিশ করবে, কিন্তু তারপর 2024 সালে 11 জুন তারা যাই হোকভাবে লিবিয়ার পক্ষে 1-0 করে জিতে যায়। তারপর থেকে তারা আর পিছনে ঘুরে তাকায়নি। প্রতিটা অপোনেন্ট, লিটারালি প্রতিটা অপোনেন্টকে তারা হারায় তাদের গ্রুপ থেকে, এবং তাদের গ্রুপের টপে থেকে তারা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে। সর্বশেষ ম্যাচ ছিল তাদের ক্যামেরুনের বিরুদ্ধে, মানে সর্বশেষ বলতে শেষের আগের ম্যাচটা ছিল তাদের ক্যামেরুনের বিরুদ্ধে। সেই ম্যাচটা ক্যামেরুন আর কেপ ভার্দের মধ্যে যে জিততো
তারাই কোয়ালিফাই করতো। ক্যামেরুনকে তারা 1-0 করে হারায়, তারপরের ম্যাচে এস্তাইনিকে 3-0 গোলে হারিয়ে তারা কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপের জন্য। এইভাবেই তারা ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে নেয়, নিজেদের নামটা অমর করে নেয় ইতিহাসের পাতায়। কেপ ভার্দে হিসাবে নিজেদের সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি হিসাবে অ্যাজ অফ নাও, আমি আবার বলছি অ্যাজ অফ নাও আই অ্যাম রেকর্ডিং দিস ভিডিও, কেপ ভার্দে সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি হিসাবে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে গেছে। ফার্স্টে আইসল্যান্ড আছে। আইসল্যান্ডের ব্যাপারটা আলাদা রকম, কারণ আইসল্যান্ড একটা ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান রয়্যালটি আছে ফুটবল খেলার জন্য। সাউথ আমেরিকা, ইউরোপিয়ান, এরা তো ফুটবলের জন্য বিখ্যাত। কিন্তু কেপ ভার্দের মতো কান্ট্রি যারা দাসত্ব থেকে, লিটারালি দাসত্ব থেকে উঠে এসে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করছে, এটা একটা হিউজ ব্যাপার, এটা একটা খুব বড় ব্যাপার। আমি ইন্ডিয়ান ফ্যান হয়ে আমার নিজের খারাপ লাগে যখন আমি এইসব কাহিনীগুলো দেখি, এইসব স্টোরিগুলো দেখি, নিজেদের কষ্ট হয়। আর যেদিন কেপ ভার্দে কোয়ালিফাই করে সেদিন গভর্নমেন্ট সমস্ত স্কুল কলেজ সমস্ত অফিস সব কিছু ছুটি দিয়ে যায়, তোমরা যাও, তোমরা গিয়ে আনন্দ করো, উৎসব করো, দিনটাকে তোমরা ভালোভাবে পালন করো। এটাই ছিল কেপ ভার্দের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের স্টোরি, একটা মোটিভেশন যা অনেক দেশকে এগোতে সাহায্য করবে, অনেক দেশকে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে সাহায্য করবে। কেপ ভার্দের টপ প্লেয়ারদের মধ্যে তাদের ক্যাপ্টেন এবং সিবি পিকো লোপেজ আছে, যে আয়ারল্যান্ডের লিগের টিম স্ট্যামবক রোভার্সের হয়ে খেলে, লোগান কোস্তা যে লা লিগায় ভিলারিয়ালের হয়ে খেলে, আর স্ট্রাইকার আর তাদের সব থেকে জনপ্রিয় প্লেয়ার ডেলান রোকা যে হেলাস ভেরোনার হয়ে খেলে, মানে হেলাস ভেরোনার মেন স্ট্রাইকার আর কি। এটাই একটি পারফেক্ট উদাহরণ, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ অ্যাচিভেবল। স্লেফটের হাত থেকে আজ ওয়ার্ল্ড কাপে নিজেদের দমে খেলবে তারা, সম্পূর্ণ নিজেদের জোরে খেলবে তারা। সঠিক মানুষদের সঠিক জায়গায় লাগালে হয়তো এরকম কিছু একটা আশা করা যায়। এবার আমরা কথা বলি ইন্ডিয়া নিয়ে। কেপ ভার্দের জনসংখ্যা কত? 5,25,000, তাই না? 5,25,000 কত হয়? আমাদের জনসংখ্যা কত? 1.4 বিলিয়ন, অলমোস্ট 1.5 বিলিয়ন। আর আমরা আজকে বাংলাদেশের কাছে পরাজিত, বাংলাদেশের কাছে 1-0 গোলে পরাজিত। 23 বছর পর, 23 বছরে যা বাংলাদেশ পারিনি, তা আজ আমাদের বাংলাদেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরাও পারি। হামজা চৌধুরী একটা প্লেয়ার সমস্ত বাংলাদেশের ইতিহাসকে চেঞ্জ করে দিচ্ছে, সমস্ত বাংলাদেশকে চেঞ্জ করে দিচ্ছে। স্পন্সরশিপ থেকে শুরু করে তাদের অ্যাটাকিং, তাদের ডিফেন্সিং, সব কিছু একটা প্লেয়ার কীভাবে চেঞ্জ করে দিতে পারে সেটা দেখাচ্ছে বাংলাদেশ। আমি অবাক হব না, হয়তো 2034 বা 2038 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাইও করে যেতে পারে। তাও আমাদের ইন্ডিয়ান যে অ্যাথরিটি আছে, যে AIFF এ যারা বসে আছে, তাও তাদের টনক নড়বে না, কারণ তাদের কাছে কোয়ালিফাইটা বড় না, তাদের কাছে বড় হচ্ছে কি বলো তো? পয়সা, মানি, এটাই তাদের কাছে বড়। অনেকদিন পর একটা ভালো স্টেপ দেখা গেল, রায়ান উইলিয়ামসকে তারা নিয়ে এলো, রায়ান উইলিয়ামসকে তারা খেলাবে, কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে সব কিছু, অনেক পিছিয়ে যাচ্ছে আমরা। যে বাংলাদেশ একসময় আমাদের কাছে হারতো, তারপরে তারা কি করলো? ড্র করা শুরু করলো, আর এখন তারা আমাদেরকে হিউমিলিয়েট করলো। কালকে হয়তো 1-0 গোলে আমরা হেরেছি, কিন্তু রীতিমতো কালকে হিউমিলিয়েশন হতে পারতো, আর হয়তো এরপরে আমরা বাংলাদেশের কাছে হিউমিলিয়েটও হব। এখনও বলছি, সময়ের সাথে সাথে আমাদেরকে পরিবর্তন হতে হবে। AIFF যারা উপরে বসে আছে তাদেরকে সচেতন হতে হবে, আমাদের ভারতকে এগিয়ে নিয়ে চলতে হবে। হয়তো এই ভিডিওটা তাদের অবধি যাবে না, কিন্তু আমি চাই আমাদের ভারত এগোক। আমাদের ভারতের ফুটবলারদের অভাব নেই, অভাব কি জানো? অভাব হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের। ওপরে যারা বসে আছে সব ফুটবল প্রেমী না, সবাই একটা পলিটিশিয়ান, যারা ইন্ডিয়ার ফুটবলকে ধীরে ধীরে খোকলা করে দিচ্ছে, ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এটাই বলে আজ ভিডিওটা শেষ করবো। হোপফুলি আমাদের ইন্ডিয়া স্ট্রংলি কামব্যাক করবে।